শরীরে জড়ানো চাদরটাকে এক হাতে আঁকড়ে ধরে বিছানার নিচে বসে ফুপিয়ে কাঁদছে নিদ্রিতা। তারই পাশে তার এক হাত ধরে বসে আছে স্পর্শ। স্পর্শের চোখেও পানি চিকচিক করছে। স্পর্শের ফর্সা মুখটা লাল টুকটুকে হয়ে গিয়েছে। স্পর্শের কিছুটা এগিয়ে আসতেই নিদ্রিতা নিজেকে গুটিয়ে নেয়। এটা দেখে স্পর্শের চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। স্পর্শ হালকা কণ্ঠে বলল, এরকম কেন করছো নিদু আমার সাথে? এমন তো নয় আজ প্রথমবার আমরা একসাথে থেকেছি। আর তাছাড়া আমরা বিবাহিত। আমি মানছি তখন তোমায় এক প্রকার জোর করেই বাট নিদু, তুমি আমার কথাই শুনছিলে না, তাই তো এক প্রকার বাধ্য হয়ে। একটু থেমে স্পর্শ আবারও বলল, আই লাভ ইউ নিদু, আই নিড ইউ ফর এভার। প্লিজ নিদু, এমন করো না, ছেড়ে যেও না আমায় প্লিজ। নিদ্রিতা এবার চোখ তুলে ঝাঁঝালো কণ্ঠে বলে, মানুষ খোকা জানোয়ার তুমি, খুন করেছো আমার বাবাকে। আর আজকের পর তো এটাও বুঝে গেলাম যে তুমি একটা রেপিস্টও। আমার ইচ্ছের বিরুদ্ধে আমার সাথে। এটুকু বলে আবারও ফুপিয়ে কেঁদে ওঠে নিদ্রিতা। স্পর্শ এবার রেগে যায়। নিজের ডান হাত দিয়ে শক্ত করে নিদ্রিতার গাল চেপে ধরে বলে, চুপ, একদম চুপ। অনেক বলেছিস, ভালো কথা শোনার মানুষ তুই না। তোর আর আমার বিয়ে হয়েছে, বউ তুই আমার, যা ইচ্ছে তাই করতে পারি আমি তোর সাথে। আর তুই তো এমন ভাব করছিস যেন আজই প্রথমবার একসাথে আছি আমরা। যা ইচ্ছা হবে তাই করব, তোকে সহ্য করতেই হবে। ভালো উপায় না শুনলে আরও খারাপ উপায় জানা আছে আমার। বলেই নিদ্রিতাকে ধাক্কা দিয়ে টি শার্ট ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল স্পর্শ। নিদ্রিতা আবারও মাথা নিচু করে কাঁদতে লাগলো। ওয়াশরুমের শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে স্পর্শ। তার চোখে পানি স্পষ্ট। স্পর্শ বলছে, তুমি কেন এমন করছো নিদু? প্লিজ একবার বোঝো আমাকে। আমি আমার পুরনো নিদুকে চাই। আমি যা করেছি শুধু তোমাকে বাঁচাতে করেছি নিদু। এটুকু চিন্তা করতেই শাওয়ার অফ করে টি শার্ট পরে বেরিয়ে যায় স্পর্শ। বেরিয়ে দেখে নিদ্রিতা এখনও একইভাবে বসে আছে। গিয়েই কোলে তুলে নেয় তাকে। তারপর ওয়াশরুমে নিয়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে শাওয়ার অন করে দেয়। স্পর্শ আর নিদ্রিতা একসাথে শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে। দুজনের চোখেই পানি দেখা যাচ্ছে। এই নিদু, তুমি আমায় একটু সময় দাও, সব ঠিক করে দিব আমি। কি ঠিক করবে? আমার বাবা কি ফিরিয়ে দিতে পারবে? স্পর্শ চোখ বন্ধ করে একটা দীর্ঘ শ্বাস নিল। তারপর নিদ্রিতাকে আরেকটু কাছে টেনে নিল। নিদ্রিতা বাধা দিলে বা হাতে নিদ্রিতার হাত আটকে দেয়। শাওয়ারের নিচে দাঁড়িয়ে দুজন ভিজে একাকার। স্পর্শ নিদ্রিতার ঠোঁটের কাটা জায়গায় নিজের ঠোঁট ছোঁয়ালো, নাকে নাক ঘষে গলায় মুখ ডিবিয়ে দিল। পুরো ব্যাপারটা নিদ্রিতা নীরব আর রাগে ফুলছে। কিছুক্ষণ পর মুখ তুলে স্পর্শ বলল, ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তা রেডি করছি। তারপর স্পর্শ ওয়াশরুম থেকে বেরিয়ে গেল। নিদ্রিতা দরজা লক করে শাওয়ারের নিচে ভিজতে লাগলো। চোখ থেকে জল ঝরে চলছে। পরিচয় পর্ব। আয়ানা খান নিদ্রিতা, বয়স 19, বাবা মায়ের একমাত্র মেয়ে। দার্জিলিংয়ের নিবিড়া শহরে তার ছোট পরিবারের বসবাস। বাবা বেশ ভালো চাকরি করতেন, মা গৃহিণী ছিলেন। কলেজে পড়া শেষ করার আগে একটা ঝড়ে তার জীবনটা ওলটপালট হয়ে যায়। স্পর্শের পরিচয়ও তাদের বিয়ের ঘটনা ধীরে ধীরে জানতে পারবেন। দরজাতে নক করে স্পর্শ। নিদ্রিতা চোখ মুছে বাথরোব পরে বেরিয়ে যায়। বেরিয়ে দেখে স্পর্শ টেবিলে খাবার সাজিয়ে রেখেছে। নিদ্রিতা সোফাতে বসতে স্পর্শ তার মুখে খাবার ধরে। নিদ্রিতা মুখ ঘুরিয়ে বলে, আজ 5 দিন আটকে রেখেছো এই ঘরে আমায়। আর থাকবো না, আমি বাড়ি যাব। সময় হলে আমি নিয়ে যাব, খেয়ে নাও। নিদ্রিতা সব খাবার ফেলে দিল, তারপর চিল্লিয়ে বলল, খাবো না, আমি বাড়ি যাব। স্পর্শ এবার নিদ্রিতার হাত বেঁকিয়ে ধরে বলল, খুব তেজ তাই না? বারবার বলছি আমাকে রাগাস না, কথা কানে যাচ্ছে না? নিদ্রিতা ব্যথায় কুকিয়ে উঠে বলল, হ্যাঁ তেজই তো, থাকবো না আমি, সুযোগ পেলেই চলে যাব। এবার স্পর্শ নিদ্রিতার হাত নিদ্রিতাকে দেয়ালের সাথে চেপে ধরল। বলল, ভুলেও চেষ্টা করবে না নিদু, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। তারপর ছেড়ে দেয় নিদ্রিতাকে। হাতের ব্যথায় চোখ থেকে জল গড়িয়ে পড়ছে তার। স্পর্শ খাবারগুলো তুলে রুমটা পরিষ্কার করে দরজা লক করে নিচে চলে গেল। নিদ্রিতা আবারও ফুপিয়ে কাঁদছে। কিছুক্ষণ পর হাতে আরেকটা প্লেট নিয়ে এলো স্পর্শ। স্পর্শ নিদ্রিতার পাশে বসে ব্রেডটা আবারও মুখে ধরে বলল, নো কথা নিদু, খাবারের ওপর রাগ দেখাতে নেই। নিদ্রিতা হালকা চোখে তাকিয়ে খেতে শুরু করলো। বেশ ক্ষুধা পেয়েছে তার।
খাওয়া শেষে স্পর্শ হাত ধুয়ে নিদ্রিতার মুখ মুছিয়ে দিল। নিদ্রিতার হাতে পানির গ্লাস দিল আর একটা ট্যাবলেট। নিদ্রিতা ভুরকুচকে বলল, কিসের ওষুধ এটা? স্পর্শ নিদ্রিতার দিকে হালকা সরে এসে বলল, এটা পেন কিলার নিদুজান। তোমার শরীরের ব্যথা আর হাতের ব্যথাটা কমবে। নিদ্রিতা তাচ্ছিল্যভরা হাসি দিয়ে খেয়ে নিল। নিদ্রিতার এমন আচরণ যেন ভেতর থেকে শেষ করে দিচ্ছে স্পর্শকে। স্পর্শ নিদ্রিতার কপালে চুমু দিয়ে বলে, আমায় একটু সময় দাও নিদু। তারপর চলে গেল। নিদ্রিতা দরজার কাছে গিয়ে দেখে দরজা লক করা। নিদ্রিতা ঘরে এসে আলমারি থেকে জামা বের করে তা পরে নেয়। চোখ জোড়াতে ঘুম নেমে আসায় বিছানায় গায়ে লিয়ে দিতেই ঘুমিয়ে পড়ে। স্পর্শ নিচে এসে গার্ডদের সব বুঝিয়ে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। স্পর্শ ড্রাইভ করছে আর চোখ থেকে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ছে। স্পর্শ বাঁ হাত দিয়ে বারবার চোখ মুছছে। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে হাই স্পিডে গাড়ি চালাচ্ছে স্পর্শ। একটা বেশ পুরাতন জমিদারি স্টাইলের বাড়ির সামনে এসে গাড়িটা ব্রেক করলো স্পর্শ। স্পর্শ বাড়ির ভেতরে গিয়ে একটা বদ্ধ রুমে ঢুকে দেখল চেয়ারে হাত পা বাঁধা একটা মাঝবয়সী লোক বসে আছে। নাক মুখ থেকে রক্ত ঝরছে। স্পর্শ সামনে বসে বলল, বল, কে পাঠিয়েছে তোকে? কেন মারতে চাইছিস নিদ্রিতাকে? লোকটি যেন কিছুতেই মুখ খুলল না, এমন ওয়াদা করে এসেছে। স্পর্শ বার কয়েক জিজ্ঞেস করে যখন উত্তর পেল না, তখন এলোপাথারি ঘুষি মারতে থাকলো। লোকটির আরও রক্ত ঝরতে থাকলো। সহ্য করতে না পেরে এক পর্যায়ে বলল, বলছি স্যার, বলছি, আর মারবেন না স্যার প্লিজ। স্পর্শ বসে বলল, বল, কে পাঠিয়েছে? জানি না স্যার, আমি শুধু ফোনে মারার অর্ডার পেয়েছি। টাকার বদলে খুন করি স্যার। আমাকে নিদ্রিতা ম্যামকে মারার জন্য 2 কোটি টাকা দেওয়া হয়েছে। তোর কথা যদি মিথ্যা হয় তাহলে তোকে নরক দর্শন করিয়ে আনবি স্পর্শ আহমেদ, মনে রাখিস। তারপর স্পর্শ চলে গেল বাইরে। বাইরে গার্ড এসে বলল, স্যার, লোকটা স্লিপার সেলস। ও কি কাজ, কেন করছে, কার জন্য করছে কিছুই জানে না। খবর নাও মাস্টার মাইন্ড কে। আমার নিদ্রিতার লাইফ রিস্কে আছে। তারপর স্পর্শ গাড়ি নিয়ে বেরিয়ে যায়। ড্রাইভ করার মাঝে স্পর্শের ফোন বেজে ওঠে। গাড়ি সাইড করে স্পর্শ ফোন রিসিভ করে হালকা কেঁপে ওঠে। মুহূর্তেই অগ্নিবর্ণ ধারণ করে। গাড়ি হাই স্পিডে ড্রাইভ করতে শুরু করে। স্পর্শ দ্রুত বাড়িতে এসে দেখে সব গার্ড আর 2 মেয়ের দাঁড়িয়ে আছে। স্পর্শ রেগে গার্ডদের জিজ্ঞেস করলো, পালালো কি করে ও? একজন গার্ড ভীত কণ্ঠে বলল, স্যার, ম্যাম হঠাৎ চিৎকার করা শুরু করেন। কোনো সমস্যা ভেবে দরজা খুলে দেখতে যাই, তখন ম্যাম বলেন ওয়াশরুমে নাকি কেউ আছে। দ্রুত দেখতে যাই, কাউকে না পেয়ে এসে দেখি ম্যাম গেস্ট রুমের ছোট দরজা দিয়ে পালিয়েছেন। স্পর্শ রেগে বলল, নন সেন্স সব, খোঁজ করো দ্রুত ওর। স্পর্শ নিজেও গাড়ি নিয়ে বেরিয়ে যায়। ড্রাইভ করতে করতে স্পর্শ বলে, ইডিয়েট মেয়ে একটা, বুঝতেই চাইছে না কোনো কিছু। একবার পাই ওর ভীমরতি বের করছি আমি। এক জায়গায় এসে নিজের গার্ডদের দাঁড়িয়ে থাকতে দেখে স্পর্শ গাড়ি ব্রেক করে। দেখে একজন মেয়ে গার্ড নিদ্রিতার হাত শক্ত করে ধরে আছে, আর নিদ্রিতা বহু চেষ্টা করছে হাত ছাড়ানোর। স্পর্শ দ্রুত গিয়ে নিদ্রিতার সামনে দাঁড়ায়। স্পর্শকে দেখে নিদ্রিতার ভয়ে গলা শুকিয়ে আসে। স্পর্শ নিদ্রিতার হাত ধরে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে যেতে লাগলো। নিদ্রিতা বলল, ছাড়ো আমায়। স্পর্শ নিদ্রিতাকে জোর করে গাড়িতে বসিয়ে ডোর লক করে দিল। তারপর নিজে ড্রাইভিং সিটে এসে বসে গাড়ি বাড়ির দিকে ঘোরাতে লাগলো। আর নিদ্রিতা সে তো বকেই চলেছে। স্পর্শ এমনিতেই রেগে আছে, আর নিদ্রিতার বকবকানিতে আরও রেগে গেল। জোরে চিল্লিয়ে বলল, চুপ, কোনো কথা বলবি না। নিদ্রিতা ভয়ে চুপ হয়ে গেল, কারণ সে দীর্ঘ 2 বছর স্পর্শকে চেনে, কিন্তু কখনো এভাবে এত রাখতে দেখেনি। স্পর্শ গাড়ি ব্রেক করে বাড়ির সামনে আসে। তারপর নিদ্রিতাকে কোলে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে লাগে। নিদ্রিতা কিছু বলতে যাবে, কিন্তু স্পর্শের রাগের লুক দেখে আর কিছু বলতে পারে না। বেডরুমে এসে দরজা লক করে দেয় স্পর্শ। নিদ্রিতাকে বিছানাতে ফেলে চেপে ধরে বিছানার সাথেই। তারপর দাঁত কটমট করে বলে, বারণ করেছিলাম তো বের হতে। নিদ্রিতা কাঁপা কণ্ঠে বলে, আমি থাকতে চাই না তোমার সাথে। স্পর্শের রাগের মাত্রা যেন চরম সীমায় পৌঁছে যায়। নিদ্রিতাকে ছেড়ে ঘরে সব কিছু ভাঙতে শুরু করে। সারা ঘরময় কাচের ছড়াছড়ি। নিদ্রিতা ভয়ে কুঁকড়ে আছে, কারণ 1.5 বছরের বিবাহিত জীবনে কখনো স্পর্শকে এতটা রাখতে দেখেনি সে। স্পর্শ এবার নিদ্রিতার হাত ধরে টেনে বিছানা থেকে নামাতেই নিচের কাছে পা পড়ে নিদ্রিতার। গোটা কয়েক কাচও ঢুকে যায় পায়ে। নিদ্রিতা ব্যথায় আওয়াজ করতেই স্পর্শ নিচের দিকে তাকিয়ে দেখে কাচ ফুটে নিদ্রিতার পা থেকে রক্ত পড়ছে। স্পর্শের সাথে সাথে নিদ্রিতাকে কোলে তুলে ধীরে বেডে বসিয়ে দেয়।
চিল্লিয়ে মেয়েটকে ডেকে বলে রুম পরিষ্কার করতে, আর স্পর্শ নিদ্রিতার পা ড্রেসিং করতে বসে। নিদ্রিতা তো ব্যথায় কান্না করেই যাচ্ছে। স্পর্শের এখন নিজের উপরে রাগ হচ্ছে। স্পর্শ পা ড্রেসিং করে নিদ্রিতার কাছে এগিয়ে আসে। তারপর নিদ্রিতার মুখ দুই হাতে ধরে নিদ্রিতার চোখের পানি মুছে দিয়ে বলে, গিভ মি সাম টাইম নিধু, আমি সব ঠিক করে দিব। তোমার বাবাকে আমি খুন করিনি, তাও প্রমাণ করে দিব। নিদ্রিতা ফুপিয়ে যাচ্ছে। স্পর্শ নিদ্রিতার ঠোঁট আঁকড়ে ধরে নিদ্রিতা নিজেও কোনো বাধা না দিয়ে ফিল করে স্পর্শকে। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলে, রেস্ট নাও নিধু, বিছানা থেকে নামবে না একদম। স্পর্শ দরজা লক করে বেরিয়ে যায়। নিদ্রিতা চোখ মুছতে মুছতে বলে, আই উইশ আমাদের দেখাই না হতো। আই উইশ আমি তোমার প্রেমে না পড়তাম স্পর্শ। তারপর নিদ্রিতা হারিয়ে যায় তার সেই 2 বছর পুরানো কালো অতীতের দিকে। সকাল সকাল মায়ের চিল্লানিতে ঘুম ভাঙে নিদ্রিতার। মুখ থেকে কম্বল সরিয়ে বিরক্ত মাখা মুখ করে উঠে ওয়াশরুমে চলে যায় সে। দার্জিলিংয়ের প্রত্যন্ত শহর নিভিরা নামক এলাকাতে বাস আয়ানা খান নিদ্রিতার। বয়স হবে 17। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পা রেখেছে সদ্য। বেশ দুরন্ত প্রকৃতির মেয়ে নিদ্রিতা। দেখতে বেশ ফর্সা, কোমর ছাড়ানো চুল, বেশ মায়াবী চেহারা। বাড়িতে তার বাবা নয়ন খান আর মা নন্দিতা খান আছেন। বাবার ছোট্ট চাকরি হলে বেশ হাসি খুশিতে দিন কাটে এই খান পরিবারের। আজ নিদ্রিতার কলেজের প্রথম দিন, তাই নিদ্রিতা রেডি হয়ে নিচে চলে আসে। গুড মর্নিং বাপি। গুড মর্নিং মামনি। আজ কি তুমি আমায় কলেজ ড্রপ করবে? তোমার আজ প্রথম জন্মদিন কলেজে, তাই আমি ভাবলাম তোমায় আজ আমি নিয়ে যাব। ওয়াও গ্রেট। নয়ন আর নিদ্রিতা নাস্তা করে নন্দিতাকে বিদায় দিয়ে অটোতে করে রওনা হয় বাবা আর মেয়ে। রাস্তায় নয়ন নিদ্রিতাকে বেশ অনেক কিছু বোঝাতে বোঝাতে নিয়ে যাচ্ছে। কলেজের সামনে অটো থামলে নিদ্রিতা বাই বলে দ্রুত কলেজের ভেতরে চলে যায়, আর নয়ন খান অটোকে তাড়া দিতে থাকেন। প্রতিমধ্যে নয়ন খানের ফোন বেজে ওঠে। তিনি রিসিভ করেন। অপর পাশের ব্যক্তির বলা কথাতে বেশ রেগে উঠে বলেন, আমি কখনোই তোকে মালদার চৌরাস্তার সম্পত্তি লিখে দেব না, তাতে তুই আমাকে খুন করলেও না। ওটা হাজারো বাচ্চার আশ্রয়, আমি দেব না বলেই ফোন কেটে দেন। অপরদিকে নিদ্রিতা কলেজে পৌঁছে এদিকে ওদিকে ঘুরে ঘুরে দেখতে লাগে। অ্যানাউন্সমেন্ট করে একজন প্রফেসর সকল ছাত্রছাত্রীদের ক্লাসে যেতে বলেন। নিদ্রিতাও ক্লাসে পৌঁছে বসে পড়ে। তারই পাশে তড়িঘড়ি করে এসে বসে শ্যামবর্ণের মায়াবী চেহারার মেয়ে, নাম সামিরা আহমেদ। নিদ্রিতা কুঁচকে বলে, এত দেরি করলি কেন? সামিরা বলল, আর বলিস না নিতু, ইভু ভাই অফিস যাওয়ার পথে ড্রপ করে দিল। ওই ব্যাটা কেমন ঢিলা তা তো জানিসই। নিদ্রিতা হালকা হেসে বলে, পুরাই ঢিলে খোকা। তারপর দুজনেই হেসে দেয়। তাদের হাসির মাঝে ক্লাসে প্রবেশ করে একজন সুঠামদেহী পুরুষ, লম্বা প্রায় 6 ফুট হবে, ধবধবে ফর্সা, হালকা ব্রাউন চুলগুলো সেট করে রাখা, কালো শার্ট আর কালো প্যান্ট পরিহিত। সে ক্লাসে এসে টিচার্স চেয়ারের সামনে দাঁড়িয়ে শিডিউল চেক করছেন। কিছুক্ষণ পর মাথা তুলে বললেন, গুড মর্নিং স্টুডেন্টস। নিদ্রিতারাও একযোগে গুড মর্নিং জানালো। তারপর লোকটি বলল, আই এম স্পর্শ আহমেদ, ইয়োর ইংলিশ প্রফেসর অ্যান্ড অলসো ক্লাস টিচার। একটু থেমে আবারও বলল, আজ আমরা পরিচিত হব। সবাই একে একে দাঁড়িয়ে নিজের নাম বলো। সবাই নিজের নাম বলা শেষ হলে স্পর্শ বলল, ওয়াও গ্রেট, আজকে আমরা পরিচিত হলাম, কাল থেকে আমরা পড়া শুরু করব। সো ডোন্ট ফরগেট টু ব্রিং ইউর বুকস। আর তোমরা সবাই হলরুমে এসো বলে স্পর্শ বেরিয়ে গেল। সামিরা নিদ্রিতার কাঁধে মাথা রেখে বলল, হাই হাই কি কিউট। নিদ্রিতা কপাল কুঁচকে বলে, কি? সামিরা বলল, আরে স্যার কি কিউট দেখলি? নিদ্রিতা বলল, দেখলাম, চল হলরুমে। একে একে সবাই হলরুমে চলে গেল। হলরুমে বেশ কয়েকজন প্রফেসর বক্তব্য রাখলেন। তারপর সকল ছাত্রছাত্রীদের ফুল দিয়ে ছুটি দিয়ে দেওয়া হয়। নিদ্রিতা রাস্তায় একা হাঁটছে। সামিরাকে ইভান, সামিরার চাচাতো ভাই, একটা জায়গায় ঘুরতে নিয়ে গিয়েছে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় বেখেয়ালিভাবে হাঁটছে নিদ্রিতা। আচমকা একটা গাড়িতে ধাক্কা লেগে পড়ে যায়। সঙ্গে সঙ্গে গাড়ির মালিক বেরিয়ে এসে উদ্রেক কণ্ঠে বলে, খুব বেশি লেগেছে কি আপনার? নিদ্রিতা পায়ে বেশ চোট পেয়েছে, তাই হালকা মাথা তুলে দেখে স্পর্শ। তারপর মাথা নাড়িয়ে জানায় যে হ্যাঁ, সে বেশ চোট পেয়েছে। স্পর্শ নিদ্রিতাকে দেখে কপাল কুঁচকে বলে, তুমি তো আজ মেবি ক্লাসে ছিলে? নিদ্রিতা মাথা ঝাঁকিয়ে বলে, ইয়েস স্যার। স্পর্শ বলল, উঠতে পারবে নাকি হেল্প করব? নিদ্রিতা চেষ্টা করে, কিন্তু হাঁটুতে আঘাত লাগায় তা আর পারে না।
স্পর্শ কিছু না বলে নিদ্রিতাকে কোলে নিয়ে তার গাড়িতে বসিয়ে দেয়। নিদ্রিতা তো চোখ দুখানা রসগোল্লা করে ফেলে। স্পর্শ ড্রাইভিং সিটে বসে বলে, হসপিটাল যেতে হবে। নিদ্রিতা বলল, ওকে স্যার। কিছুক্ষণ পর স্পর্শ হসপিটালের সামনে এসে গাড়ি ব্রেক করে। তারপর নিজে বেরিয়ে এসে নিদ্রিতাকে কোলে নিয়ে প্রবেশ করে হসপিটালের ভেতরে। নিদ্রিতার পা ড্রেসিং করা হয়ে গেলে আবারও তাকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে নিজে এসে ড্রাইভিং সিটে বসে নিদ্রিতার হাতে ওষুধ আর পানির বোতল দিয়ে বলে খেয়ে নিতে। নিদ্রিতাও লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিল। তারপর স্পর্শ জিজ্ঞেস করল, বাসা কোথায় তোমার? নিদ্রিতা C9 রয়্যাল স্ট্রিট এভিনিউ বলল। স্পর্শ বলল, তা তো প্রায় 1 ঘন্টার রাস্তা। নিদ্রিতা মাথা ঝাঁকিয়ে বলে, স্পর্শ বলে, ওকে লেটস গো। তারপর গাড়ি ঘুরিয়ে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে চলতে লাগলো। নিদ্রিতা বাইরে তাকিয়ে আছে, মাঝে মাঝে আরও চোখে স্পর্শকে দেখছে। স্পর্শের শান্ত দৃষ্টি কেবল সামনের দিকেই বিরাজমান। নীরবতা ভেঙে স্পর্শ বলল, তুমি কি কিছু বলবে? নিদ্রিতা থতমত খেয়ে আমতা আমতা করে বলল, না না মানে। স্পর্শ বলল, না মানে কি? নিদ্রিতা বলল, কিছু না স্যার। বলে জানালার দিকে ঘুরে নিদ্রিতা মুচকি হেসে চলেছে। স্পর্শ খানিক ব্রুকুচকে থেকে আবারও ড্রাইভে মনোযোগ দিল। নিদ্রিতা কিছু একটা চিন্তা করে আবার ঘুরে বলল, স্যার আপনি কি এখানকারই? স্পর্শ বলল, না, আমি চাকরি সূত্রে এসেছি। নিদ্রিতা খানিক চিন্তা সরে বলল, তাহলে তো আমি ঠিকই ধরেছিলাম। স্পর্শ বলল, যেমন? নিদ্রিতা বলল, আপনাকে দেখি বুঝেছিলাম আপনি এখানকার নন, হালকা বিদেশি ছোঁয়া আছে। স্পর্শ বলল, সেন্স অফ হিউমার ভালোই, ঠিকই বুঝেছ। আমি জন্মসূত্রে ইন্ডিয়ান। বাবা মা কলকাতার বাসিন্দা ছিলেন, বাট জন্ম আর বেড়ে ওঠা কানাডাতে। স্টাডি শেষে মুম্বাই এসেছিলাম, ওখানে জবের ইন্টারভিউ দিলে এখানকার কলেজে জব হয়। নিদ্রিতা বলল, বুঝলাম। স্পর্শ বলল, তা তুমি কোথাকার বাসিন্দা? নিদ্রিতা বলল, আমি পিওর দার্জিলিংয়ের বাসিন্দা জন্মসূত্রেই। স্পর্শ বলছে, বাহ। নিদ্রিতা বলল, তা আপনি এখানকার সব কিছু চিনলেন কীভাবে? স্পর্শ এবার হালকা হেসে বলে, 2.5 বছর জব করছি এখানে। এইটুকু শহর চেনা কোনো ব্যাপার নাকি? নিদ্রিতা তা আর শুনতে পেল না, কারণ সে তো স্পর্শের হাসিতে পুরোপুরি বিমোহিত। নিদ্রিতা স্পর্শকে পুরোপুরি স্ক্যান করে নিতে ব্যস্ত। স্পর্শের যে হালকা উঁচু দুটো দাঁত আছে দুপাশে, তাও নিদ্রিতার নজর এড়ালো না। আরও কিছু টুকটাক কথা বলতে বলতে স্পর্শ একটা কলোনির সামনে এসে বলল, এবার কোন দিকে নিদ্রিতা? নিদ্রিতা হাতের ইশারাতে ডান দিক দেখিয়ে দিল। স্পর্শ গাড়ি ডান দিকে নিয়ে গেল। নিদ্রিতার বাড়ির সামনে আসতেই বলল, এসে গিয়েছি আমার বাড়িতে স্যার, গাড়ি থামান। স্পর্শ গাড়ি থামিয়ে বলল, হেঁটে যেতে পারবে তো? স্যার পারবো, বেশ ব্যথা কমে গিয়েছে। ওকে স্যার, চলুন আমাদের বাসায়। আজ নয় নিদ্রিতা, অন্য একদিন। ওকে, টেক কেয়ার। ওকে স্যার, আর থ্যাংক ইউ। স্পর্শ বিপরীতে হালকা হাসি দিল। নিদ্রিতা হালকা পায়ে নেমে গেট দিয়ে ঢুকতেই স্পর্শ গাড়ি ঘুরিয়ে চলে গেল। নিদ্রিতা একবার একটু ঘুরে তাকিয়ে ভেতরে চলে গেল। নিদ্রিতাকে একটু টেনে হাঁটতে দেখে তার মা জিজ্ঞেস করলো, কি হয়েছে নিদু মা, চোট পেয়েছিস নাকি? চিন্তিত সরে, মা একটুখানি, তুমি চিন্তা করো না। মা তুই ফ্রেশ হয়ে নে, আমি হলুদ দিয়ে দুধ নিয়ে আসছি। নিদ্রিতা নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তার মা হলদি দুধ দিয়ে গেল। তা খেয়ে বিছানাতে গায়ে দিয়ে চোখ বুঝতেই স্পর্শে সেই হাসি মাখা মুখটা ভেসে উঠল। স্পর্শ তাকে কোলে নিয়েছে এটা ভাবতে লজ্জাতে মুখ কম্বল দিয়ে মুখ ঢেকে নিল নিদ্রিতা। নিদ্রিতা নিজেও বুঝতে পারছে না তার এই আচমকা লজ্জার কারণ। স্পর্শের কথা ভাবতে ভাবতে রাজ্য জুড়ে ঘুম নেমে আসে নিদ্রিতার চোখে। সন্ধ্যাতে তার মায়ের ডাকে ঘুম ভাঙে নিদ্রিতার। নিদ্রিতা উঠে গায়ে হালকা চাদর জড়িয়ে নিয়ে নিচে গেল। নিচে গিয়ে সোফাতে বসল। হ্যালো বাপি। হাই মামুনি। কথা পরে, আগে বাবা মেয়ে গরম গরম পুরি খাও, আমি চা নিয়ে আসছি। আয় মা, খেয়ে নে। চা নাস্তা সেরে নিদ্রিতা নিজের ঘরে এলো। তারপর ফেসবুক ঘাঁটতে বসলো। হঠাৎ তার মনে হলো, আচ্ছা স্পর্শ স্যারের নামে আইডিটা একবার সার্চ দিয়ে দেখি। যেই ভাবা সেই কাজ। নিদ্রিতা আইডি সার্চ দিল, স্পর্শ আহমেদ লিখে। কয়েকবার স্পেলিং চেঞ্জ করে দিতে স্পর্শের আইডি খুঁজে পেয়ে গেল। স্পর্শের আইডি চেক করে দেখলো বেশ অনেক ছবি দেওয়া, কিন্তু একটা ছবিতে নিদ্রিতার চোখ আটকে গেল। নিদ্রিতার ছবিতে স্পর্শ সম্ভবত একটা ক্যাফেতে বসে আছে, অন্যদিকে তাকিয়ে আছে, ঠোঁটে ঝুলছে ঝলমলে হাসি। নিদ্রিতা যেন মুগ্ধ হয়ে দেখছে স্পর্শের ছবি।
নিদ্রিতা কিছুক্ষণের মুগ্ধতা কাটিয়ে স্পর্শের কয়েকটি ছবি ফোনে সেভ করে নিল। এই কাজের কারণ নিদ্রিতা বুঝে পায় না। কয়েকদিন বেশ পার হয়ে যায়। রোজ কলেজে গিয়ে নিদ্রিতার চোখ অজান্তে স্পর্শকে খোঁজে। স্পর্শের ক্লাসে নিদ্রিতা পুরোটা সময় তার দিকে তাকিয়ে থাকে। নিদ্রিতা যে তাকিয়ে থাকে তা কি স্পর্শ বোঝে না? এটা ভেবেই পায় না নিদ্রিতা। নিদ্রিতা নিজের এই ভালো লাগার অনুভূতিগুলো বুঝে পায় না। এমন টানাপোড়েন সহ্য করতে না পেরে অবশেষে রাত 2:50 নিদ্রিতা ফোন লাগায় সামিরাকে। বার কয়েক রিং হতেই সামিরা ফোন রিসিভ করে। নিদ্রিতা বলে, ওই ছাগলের দাদি, ফোন রিসিভ করতে কত সময় লাগে তোর? সামিরা ঘুমো ঘুমো কণ্ঠে বলে, এই রাতে ফোন দিয়েছিস একে, এটা তো মহা অন্যায়। আবার রাগও আমাকে দেখাচ্ছিস, এটা চরম অন্যায়। নিদ্রিতা বলল, রাগ তোর ন্যায় অন্যায়? তোকে খুব দরকারি কথা বলার আছে। সামিরা ঢুলো ঢুলো কণ্ঠে বলে, বল নিদু জলদি। আচ্ছা, তুই যখন ইভু ভাইয়ের প্রেমে পড়েছিলি তোর অনুভূতি কেমন ছিল? ইটস অ্যামেজিং ফিলিংস নিদু, আই কান্ট ডেসক্রাইব ইট টু ইউ। অল্প কিছু তো বল, নিদ্রিতা বলল। সামিরা বলা শুরু করলো, এই যে ধর, আমার সারাদিন ইভু ভাইকে দেখতে মন চাইতো, তার সাথে টাইম স্পেন্ড করতে ইচ্ছে করতো, এমনই। কেন বলতো? নিদ্রিতা খুশি হয়ে উঠে বসে বলে, এমনি, বাই। এবার নিদ্রিতা খুশিতে বিছানার ওপর লাফাতে শুরু করে। তারপর ক্লান্ত হয়ে বেডে শুয়ে বলে, আই এম ইন লাভ উইথ স্পর্শ। বলে দু হাতে লজ্জায় মুখ ঢেকে ফেলে। আচমকা উঠে বসে বলে, তবে এই কথা তাকে বলবো কেমনে? আর সে কি মানবে আমায়? তারপর বিছানা থেকে উঠে টেবিল ল্যাম্প জেলে বসে পড়ে টেবিলে। বই হাতড়ে একখানা সবুজ রঙের কাগজ বের করে আনে। তার পেন ব্যাগ থেকে একটা লাল রঙের কলম বের করে লিখতে বসে, প্রিয় স্পর্শ। চিঠি শুরুতে প্রিয় লিখলাম, জানা নেই আদতে প্রিয় সম্বোধনের অধিকার আছে কি না। সংজ্ঞা ছেড়ে মূল কথাতে আসি, কারণ বেকার কথোপকথন খুব একটা মানানসই নয়। তোমাকে দেখে যে আমার লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়েছে ঠিক তা নয়, তবে তোমাকে বিগত কয়েকদিন দেখে আমার মনে কোনো এক সুপ্ত অনুভূতির জানান দিয়েছে। কবির ভাষায় বলতে গেলে একটা প্রেমের কবিতা লিখব বলে তোমার কাছে মৃদু পায়ে আজ এসেছি চলে। সরাসরি বলতে গেলে আমি তোমার প্রেমে পড়েছি, গভীর প্রেম। চিঠি লেখা শেষ করে কাগজটা ভাঁজ করে রেখে দিল ইংরেজি বইয়ের ভেতরে। তারপর বিছানাতে শুয়ে ঘুমের অপেক্ষা করতে লাগলো। তবে মনে মনে তার একটাই চিন্তা, স্পর্শ কি মানবে, নাকি এক লহমাতে ভেঙে দেবে নিদ্রিতার মন। পরদিন সকালে যথারীতি নিদ্রিতা কলেজে গেল। ক্লাস শেষে অপেক্ষা করতে লাগলো স্পর্শ কখন নিজের কেবিনে প্রবেশ করবে। নিদ্রিতার অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে স্পর্শ নিজের কেবিনে চলে গেল। নিদ্রিতা উঠে এদিক ওদিক উকি দিয়ে স্পর্শের কেবিনে নক করলো। স্পর্শ পানি পান করছিল। নিদ্রিতা বলল, মে আই কাম ইন স্যার? স্পর্শ বলল, ইয়েস কাম ইন। নিদ্রিতা এক প্রকার লাফিয়ে কেবিনে প্রবেশ করল। স্পর্শ বলল, বসো। কোনো দরকার ছিল? নিদ্রিতা বসতে বসতে বলল, ইয়েস স্যার। স্পর্শ বলল, বলো। নিদ্রিতা ফটাফট ব্যাগ থেকে বই বের করে বলল, আসলে স্যার, এই বইয়ের 234 নং পাতার মডেলের 9 নম্বরটা বুঝতে পারছি না। স্পর্শ কপাল কুঁচকে বলল, ক্লাসে বললে না কেন? নিদ্রিতা আমতা আমতা করে বলল, আসলে স্যার, অত মানুষের মধ্যে বুঝতে কষ্ট হয় আমার, তাই। ওহ ওকে, ওয়েট, আমি বুঝিয়ে দিচ্ছি। স্পর্শ এবার চেয়ার টেনে নিদ্রিতার সামনে বসলো। নিদ্রিতার বুকের মধ্যে যেন হাতুড়ি পেটাচ্ছে। স্পর্শ পাতা উল্টে যাচ্ছে। 234 নং পেজে এসে একটা মেলানো কাগজে নিজের নাম দেখে চোখ আটকে গেল স্পর্শের। ভ্রু কুচকে হাতে তুলে নিল কাগজটা। আর নিদ্রিতা আগ্রহী চোখে ঠোঁট কামড়ে স্পর্শের রিয়েকশন দেখার জন্য বসে আছে। চিরকুটটা বার কয়েক পরে চোখ বুজে একটু শ্বাস নিল স্পর্শ। নিদ্রিতা তো এখনও অধীর আগ্রহী স্পর্শের দিকে তাকিয়ে আছে। স্পর্শ চোখ খুলে শান্ত চাহনি দিয়ে নিদ্রিতার দিকে তাকিয়ে বলে, বয়স কত তোমার? নিদ্রিতা একটু অবাক হয়। প্রেমপত্র পেয়ে যে কেউ বয়স জিজ্ঞেস করে তা তার ধারণাতে নেই। নিদ্রিতা হালকা ক্ষীণ সুরে বলল, 16 বছর 7 মাস 19 দিন। স্পর্শ বলল, এর জন্য এত সাহস? নিদ্রিতা অবাক সুরে বলল, মানে টিএনএজের তো, এই জন্য রক্ত গরম। নিদ্রিতা স্পর্শের কোনো কথাই বুঝতে পারছে না। নিদ্রিতা কিছু বলার আগে স্পর্শ বলল, আমার বয়স কত জানো? নিদ্রিতা মাথা নাড়িয়ে জানালো যে সে জানে না। স্পর্শ বলল, 25। তোমার বয়স বহু আগেই পার করে এসেছি, এসব অল্প বয়সের আবেগ পাত্তা দিও না। নিদ্রিতা হালকা ভ্রুকুটি করে বলল, তার মানে আপনি আমায় ইনডিরেক্টলি রিজেক্ট করছেন?
স্পর্শ বলল, না, আমি তোমায় ডিরেক্টলি রিজেক্ট করছি। টিচিং প্রফেশনে আসার পর এমন বহু মেয়ের প্রস্তাব পেয়েছি। ইটস কমন। নেত্রিতা ছলছল চোখে বলল, বাট আমি ওই কমন মেয়েদের তালিকাতে নেই। স্পর্শ বলল, ইয়া, তুমি আনকমন। বিকজ আগে যারা প্রপোজাল দিত তারা সামনে আসা তো দূর, নিজের নামও প্রকাশ করতো না। আর তুমি তো সামনে এসে প্রপোজাল দিয়েছ। নেত্রিতা পারে তো কেঁদেই দেয়। স্পর্শ বলল, এসব মাথা থেকে ঝেড়ে পড়াতে মনোযোগ দাও, কাজে আসবে। 2 দিনের আবেগকে এত প্রশ্রয় দিও না। নেত্রিতা কিছু বলতে যাবে তার আগে স্পর্শ পানি খেয়ে বলল, আমার কিছু কাজ আছে, ইউ মে লিভ নাও। নেত্রিতা ধীর পায়ে চলে যেতে নিলে স্পর্শ পিছু ডেকে বলে, তোমার বই আর চিরকুটও নিয়ে যাও। নেত্রিতার চোখের পানি এবার আর বাদ মানল না। তবুও নীরব পরিবেশ রেখে কান্নাগুলো গলাতে দলা পাকিয়ে ধীর পায়ে বইটা হাতে তুলে নিল। এক ঝলক স্পর্শের দিকে তাকিয়ে বেরিয়ে গেল। স্পর্শ সে তো ফোনে ব্যস্ত, তা না হলে নিদ্রিতার কান্নামাখা রক্তিম মুখখানা ঠিকই দেখতে পেত। নিদ্রিতা বেরিয়ে গিয়ে ক্লাসরুমের পেছনের বাদামতলাতে বসে পড়ল। এই সবই সামিরার নজর এড়ায়নি। নিদ্রিতার কান্নার মাঝেই তার কাঁধে হাত রাখল সামিরা। সামিরা চটজলদি নিদ্রিতার পাশে বসে বলল, ইতিহাস তুই বলবি নাকি আমি আমার মতো আন্দাজ করে নিব? ভ্রু নাচিয়ে বলল। নিদ্রিতা এবার জোরে কেঁদে দিল। সামিরা বলল, ফ্যাস করে না কেঁদে চট করে বলে ফেল। নিদ্রিতা এবার ফুপাতে ফুপাতে স্পর্শের রিজেকশনের কথা বলল। সামিরা বিষয়টা শুনে বলল, আরে ধুর, এটা কোনো ব্যাপার হলো? স্মার্ট সুন্দর ছেলেদের এমন একটু অ্যাটিটিউড থাকে। আরে তুই জানিস, আমি ইবু ভাইয়ের পেছনে পাক্কা 2.5 মাস ঘুরেছি। একদিন বাবাকে নালিশ করে দিল, তারপর বাবা আমায় এখানে পাঠিয়ে দেয়। ওমা, সপ্তাহ পেরোতেই দেখি ওই বান্দা এখানে এসে হাজির। আর বাকি তো জানিসই। নিদ্রিতা এবার চোখ মুছে বলল, তাহলে এখন আমি কি করব? সামিরা বলল, কি আবার করবি? এসব ছেলেদের পছন্দ হইল মেয়েরা একটু এদের পেছনে ঘুরবে, বিরক্ত করবে, বুঝলি? ভাব মেলা এদের। নিদ্রিতা বলল, তার মানে আমি ওনাকে বিরক্ত করব? সামিরা বলল, তা নয় তো কি, হাই লেভেলের অত্যাচার করবি। নিদ্রিতা চোখ মুছে উঠে দাঁড়িয়ে ডেভিল হেসে বলল, গেট রেডি মিস্টার স্পর্শ ফর মাই লাভ টর্চার। তারপর টুকটাক প্ল্যান করতে করতে সামিরা আর নিদ্রিতা নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। নিদ্রিতা বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। নিদ্রিতা ঘুমাচ্ছে আর তার বাবা দরজাতে দাঁড়িয়ে চিন্তামগ্ন অবস্থাতে নিদ্রিতার দিকে তাকিয়ে আছে। আচমকা নিদ্রিতার মা তার স্বামীর কাঁধে হাত রাখতেই নয়ন খান নিদ্রিতার দিকে ফিরে তাকালো। চোখ মুছে বলল, ঘরে চলো। নিদ্রিতার মা বলল, তুমি ওদের বলো যে তুমি ওদের কলকাতার সব জমি লিখে দিবে, অন্তত তার বদলে যেন মালদার আশ্রমটা ছেড়ে দেয়। নিদ্রিতার বাবা বলল, ওদের কনস্ট্রাকশনের জন্য ওই জায়গাটা নাকি বেস্ট। কলকাতার সম্পত্তি ওদের চাই না, ওদের ওই মালদার 100 বিঘে আশ্রমটা চাই। নিদ্রিতার মা বলল, ওটা তো হাজারো বাচ্চা মেয়েদের আশ্রয়, ওদের আশ্রয় কেড়ে নিলে ওদের তো ভিক্ষে করতে হবে। নিদ্রিতার বাবা বলল, জানি, ওটা আমি কোনোদিন ওদের দিব না। তোমার মনে আছে যখন বিয়ের 8 বছর চেষ্টা করে আমাদের কোনো সন্তান হচ্ছিল না, তখন বাবা তোমার নিলাম আশ্রমে নিয়ে বলেছিলেন যে আজ থেকে এখানে থাকা প্রতিটি বাচ্চা তোমার সন্তান। ওখানে থাকার 1 বছরের মধ্যেই আমাদের কোল আলো করে আমার নিদ্রিতা আসে। নিদ্রিতার মা বলল, অবশ্যই মনে আছে গো, কিন্তু এখন কথা হলো ওরা যদি আমার নিদুর কোনো ক্ষতি করে। নিদ্রিতার বাবা বলল, করবে না গো, আশ্রম নিদু মায়ের নামে, আর আমি উইল করে রেখেছি যদি আমার নিদু আর আশ্রমের বাচ্চাদের কোনো ক্ষতি হয় তাহলে ওদের 150 কোটি টাকা জরিমানা দিতে হবে, আর আশ্রম সরকারের হাতে চলে যাবে। নিদ্রিতার মা বলল, তারপরেও আমার নিদু তো এসবের কিছুই জানে না। সে 9 দিন বয়স থাকতে এখানে পালিয়ে এসেছি, ওরা তো এখন জানে আমরা এখানে আছি। নিদ্রিতার বাবা বলল, চিন্তা করো না নন্দিতা, আমি অতি দ্রুত নিদুর 18 বছর হলেই একটা ভালো ছেলে দেখে নিদুর বিয়ে দিয়ে দেব। আমার নিদুমা এত ঝামেলা বুঝবে না, তাই যার হাতে তুলে দিব তাকে সব ঘটনা খুলে বলবো, যাতে সে আমার নিদুকে সব বিপদ থেকে বাঁচাতে পারে। নিদ্রিতার মা বলল, তবে ওই ছেলে যদি ওদের লোক হয়? নিদ্রিতার বাবা বলল, হবে না। আমার মিলিটারি বন্ধু আয়মানের কথা মনে আছে? ওকে দিয়ে সব খোঁজ খবর নিব তারপর। নিদ্রিতার মা বলল, মনে থাকবে না কেন? আয়মান ভাই না থাকলে কোনো দিন ওই কাল রাতে আমাদের 9 দিনের নিদুকে নিয়ে পালিয়ে আসতে পারতাম নাকি? নিদ্রিতার বাবা বলল, চিন্তা করো না, আল্লাহ সব ঠিক করে দিবে নন্দিতা। নিদ্রিতার মা বলল, এখন তো তিনিই ভরসা। নিদ্রিতার বাবা বলল, চলো শুয়ে পড়ি।
মেয়েটা ঘুমিয়েছে, বেশ রাত হয়েছে, ঠান্ডাও বাড়ছে, কাল অফিস আছে। নিদ্রিতার মা বলল, তুমি শুয়ে পড়ো, আমি কম্বলটা নিয়ে আসি। পরদিন সকালে নিদ্রিতা কলেজে পৌঁছে তাকে আছে কখন স্পর্শ কেবিন থেকে বের হবে। স্পর্শ বের হতে নিদ্রিতা কেবিনে ঢুকে যায়। তারপর স্পর্শের টেবিলের ওপরে একটা লাল গোলাপ আর একটা চিঠি রেখে বেরিয়ে আসে। তারপর ক্লাসে আসে। রুটিন মোতাবেক প্রথম ক্লাস স্পর্শের। স্পর্শ ক্লাসে আসতেই শুরু হলো নিদ্রিতার আরেক দফা দুষ্টুমি। স্পর্শ নিদ্রিতার দিকে তাকাতেই নিদ্রিতা একবার হাসছে তো একবার চোখ টিপ দিচ্ছে। স্পর্শ মোটামুটি মহাবিরক্ত। ক্লাস শেষে স্পর্শ বেরিয়ে যায়। নিজের কেবিনে গিয়ে ফুল আর চিঠি দেখে ভ্রু কুঁচকে ফেলে। তারপর চিঠিটা পড়ে যেন তার মেজাজটাই গরম হয়ে যায়। চিঠিতে নিদ্রিতা লিখেছে, এই যে মিস্টার, আপনি কি ভেবেছেন আপনি রিজেক্ট করলেন আমি পালিয়ে গেলাম? আই অ্যাম নিদ্রিতা, এত সহজে ছাড়ছি না। আপনার প্রতি অনুভূতি আমার কোনো আবেগ নয়, আমি আপনাকে সত্যিই ভালোবাসি। আপনি দ্রুত মেনে নেন, এটাই ভালো। স্পর্শ কাগজটা মুচড়ে ডয়ারে রেখে দিল। এরপর স্পর্শ বাড়ি যাওয়ার জন্য বের হলো। নিজের গাড়ির ভেতরে বসে দেখল গাড়ির ছিটেও কয়েকটা চিঠি রাখা। স্পর্শ আবারও চিঠিগুলো একটু খুলে দেখে, গাড়ির পেছনের সিটের দিকে ছুড়ে দিল। কেটে গেল 5 দিন। এই 5 দিন স্পর্শকে চিঠি দিয়ে নানাভাবে বিরক্ত করে নিদ্রিতা। স্পর্শ বেশ বিরক্ত হয়েও ঠান্ডা মেজাজে কয়েকবার নিদ্রিতাকে বুঝিয়েছে, কিন্তু নিদ্রিতা নাছোড়বান্দা। সে কেবিনে স্পর্শের বইতে গাড়িতে চিঠি রেখে স্পর্শের নিজের ভালোবাসার কথা জানান দিয়েছে। আজ 20শে জুন নিদ্রিতার জন্মদিন। নিদ্রিতা সিদ্ধান্ত নিল আজ স্পর্শকে নিজে মুখে বলবে যে সে স্পর্শকে ভালোবাসে। মুখে বললে নিশ্চিত স্পর্শ না বলবে না। নিদ্রিতা বেশ সুন্দর করে সেজে হাতে কয়েক রঙের গোলাপ নিয়ে কলেজে পৌঁছালো। স্পর্শ মাত্র কলেজে প্রবেশ করেছে। ফোন ঘাঁটতে ঘাঁটতে হেঁটে যাচ্ছে। আচমকা নিদ্রিতা হাঁটু গেড়ে বসে পড়ল তার সামনে। স্পর্শ বেশ অবাক, ভ্রুকুচকে তাকিয়ে আছে। এমন কাণ্ডে কলেজে বেশ ভিড় জমে গিয়েছে। নিদ্রিতা গোলাপগুলো স্পর্শের দিকে এগিয়ে দিয়ে বলল, আমার অল্প বয়সের আবেগ নয়, আমি সত্যিই আপনাকে খুব ভালোবাসি, অনেক বেশি। প্লিজ ফিরিয়ে দিবেন না আমায়। স্পর্শের রাগ এবার মাত্রা ছাড়িয়ে গেল। কয়েকদিন চিঠি দিয়ে বিরক্ত করেছে, আর আজ তো সবার সামনেই তামাশা করছে। স্পর্শ শক্ত করে নিদ্রিতার ডান হাত ধরে টেনে তুলল। এত শক্ত করে হাত ধরাতে নিদ্রিতা ব্যথা পেল। ফলস্বরূপ ফুলগুলো নিচে পড়ে গেল। নিদ্রিতাকে টেনে তুলে স্পর্শ পরপর 2টা থাপ্পড় দিল। নিদ্রিতার চোখের পানি বাঁধ ভেঙেছে। তারপর স্পর্শ মাটিতে পড়ে থাকা ফুলগুলো পা দিয়ে পিষে দিল। তারপর চিল্লিয়ে বলল, হ্যাভ সাম শেম ইডিয়েট। টিচারকে প্রপোজ করছো? এতটা বেহায়া হয়ে গিয়েছো? আজকের চরটা মনে থাকলে আর কখনো আমার সামনে আসবে না। তারপর স্পর্শ আবার নিদ্রিতার বাঁ হাত শক্ত করে ধরে বলল, আমি জানি তোমার লজ্জা নেই, তুমি আবার আসবে বেহায়াপনা করতে। কথাগুলো বলে স্পর্শ নিদ্রিতার হাতটা ছেড়ে দিয়ে হাঁটা ধরল। নিদ্রিতা মুখে হাত দিয়ে কেঁদেই যাচ্ছে। সামিরা দ্রুত দৌড়ে এসে নিদ্রিতাকে ধরে নিয়ে নিজের গাড়িতে বসালো। নিদ্রিতা ফুঁপিয়ে কেঁদে যাচ্ছে। চোখের জলে কাজল লেপটে গিয়েছে। স্পর্শের হাতের শক্ত চলে নিদ্রিতার ফর্সা গাল লাল হয়ে আছে। ইভান নিদ্রিতার দিকে পানি এগিয়ে দিয়ে বলল, পানি খাও নিদু, আর কেঁদো না। নিদ্রিতা এবার কাঁপা কাঁপা হাতে পানির বোতল নিয়ে ঢকঢক করে পানি খেতে লাগলো। পানি খেয়ে চোখে মুখে একটু পানির ঝাপটা দিল। ইভান বলল, চলো আমরা তোমায় আজ পৌঁছে দিচ্ছি বাড়িতে। নিদ্রিতা বলল, দরকার নেই ইভু সাহেব, আমি যেতে পারবো। সামিরা বলল, তা বললে হয় নাকি? নিদ্রিতা বলল, হয়। বলে নিদ্রিতা গাড়ি থেকে বেরিয়ে হাঁটা শুরু করলো। এরপর থেকে 7 দিন পার হয়, কিন্তু নিদ্রিতা স্পর্শের সামনে যাওয়া তো দূর, কলেজেই আসছে না। স্পর্শ 2 দিন আগে স্টুডেন্টস ফাইল চেক করতে গিয়ে জানতে পেরেছে 20 তারিখ নিদ্রিতার জন্মদিন ছিল, আর ওই দিনে স্পর্শ তার গায়ে হাত তুলেছে আর বাজে কথা বলেছে বলে গিল্ট ফিল করতে লাগলো। স্পর্শ আজও ক্লাসে এসে দেখলো নিদ্রিতা আসেনি। স্পর্শ মনে মনে বলল, নিদ্রিতা কি সুস্থ আছে? ওই দিনের পর তো কলেজেও আসছে না। ধুর, আমারই ভুল। বাচ্চা মেয়েটার উপর অতটা রাগ ছাড়া উচিত হয়নি। চট দুটো তো বেশ জোরেই ছিল। না জানি পিচ্চিটা কেমন আছে। এইসব ভেবে ক্লাস শেষ করে স্পর্শ। বাড়ি ফেরার পথে সামিরাকে দেখে চিনতে পেরে গাড়ি থামিয়ে দৌড়ে গেল স্পর্শ। স্পর্শ বলল, সামিরা রাইট? সামিরা বলল, ইয়েস স্যার। তোমার ফ্রেন্ড নিদ্রিতা কলেজ আসছে না কেন? সামিরা মাথা নিচু করে আছে, কোনো উত্তর দিচ্ছে না। স্পর্শ ধমকে উঠল, কি হলো বলো? সামিরা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ওই দিন রাস্তা দিয়ে যাওয়ার পথে নিদ্রিতাকে কিছু ছেলে বিরক্ত করছিল। ও ভয় পেয়ে দৌড়াতে লাগলে আচমকে সামনে একটা চলন্ত গাড়ি চলে আসে।
পড়ে গিয়ে নির্জিতার ডান হাত ভেঙে যায়। স্পর্শ হাতটা কপালে চেপে বলে, ও মাই গড, কোন হসপিটালে আছে? সামিরা বলল, আজ সকালেই বাড়িতে গিয়েছি। স্পর্শ বলল, ওকে, ধন্যবাদ। সামিরা বলল, ওকে স্যার, মে আই লিভ নাও? স্পর্শ বলল, শিওর। স্পর্শ গাড়িতে বসে ড্রাইভ করতে থাকে আর ভাবতে থাকে, মেয়েটার এমন একটা অ্যাক্সিডেন্ট হলো, সবটা আমার জন্য। সেদিন এতটা রিয়েক্ট করা উচিত হয়নি, না জানি কতটা চোট পেয়েছে। ভাবনার মাঝে স্পর্শ গাড়ি ব্রেক করলো নির্জিতার বাড়ির সামনে। গাড়িতে বসে ভাবতে লাগলো, চলো তো এলাম, কিন্তু কি বলবো ভেতরে গিয়ে? নির্জিতার রুমটা কোনটা তাও তো জানি না, তাহলে তো লুকিয়ে অ্যাট লাস্ট। স্পর্শ কিছুক্ষণ অপেক্ষা করতে থাকলো যদি নির্জিতা বেলকনিতে আসে বা বের হয়, কিন্তু না, অনেক সময় অপেক্ষা করার পরেও নির্জিতা এলো না। বাধ্য হয়ে স্পর্শ গাড়ি ঘুরিয়ে চলে গেল। 3 দিন পর নির্জিতা কলেজে এলো। ডান হাত ক্রেপ ব্যান্ডেজ করা, গলাতে বেল্ট দিয়ে ঝুলছে। স্পর্শ ক্লাস নিতে এসেই খেয়াল করলো। বার কয়েক তাকালো নির্জিতার দিকে, তবে নির্জিতা মাথা নিচু করেই বসে আছে। ক্লাস শেষ করে স্পর্শ দ্রুত পায়ে কেবিনে গেল। গিয়ে কাগজপত্র উল্টে পাল্টে দেখলো যে কোনো চিঠি দিয়েছে কিনা নির্জিতা, কিন্তু না, কোনো চিঠি পেল না। গাড়ির কাছেও ছুটে গেল, কিন্তু পেল না। কেন যেন স্পর্শ আশা করেছিল যে নির্জিতা চিঠি রাখবে। হতাশ হয়ে পেছন ফিরতেই দেখে নির্জিতাকে একজন ছেলে জড়িয়ে ধরে আছে। নির্জিতা বেশ হাসি খুশিভাবে তাকে এক হাতে ধরেছে। তারপর ছেলেটা সাবধানে নির্জিতাকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে গেল। পুরো ব্যাপারটা স্পর্শের চোখের সামনে ঘটল। স্পর্শ পার্কিং এরিয়া থেকে বের হয়ে সোজা নিজের কেবিনে গেল। কেন যেন তার প্রচুর রাগ হচ্ছে, নিজেও জানে না। সব ক্লাস ক্যান্সেল করে স্পর্শ বাড়ির দিকে রওনা হলো। মার্কেট মোড়ে এসে দেখে নির্জিতার ট্যাক্সি খুঁজছে। স্পর্শ গাড়ি থামিয়ে এগিয়ে গেল। নির্জিতা দূর থেকে স্পর্শকে দেখল, তারপর মাথা নিচু করে ট্যাক্সি খোঁজ করাতে মনোযোগ দিল। স্পর্শ নির্জিতার পাশে দাঁড়িয়ে বলল, আজ ট্যাক্সি স্ট্রাইক চলছে, পাওয়া যাবে না। নির্জিতা শুনেও কোনো প্রতিক্রিয়া দেখালো না। স্পর্শ হালকা কেসে বলল, আমি তোমায় ড্রপ করে দিই, অলরেডি 2টো বাজে, কোনো কিছুই পাবে না বাড়ি ফেরার জন্য। নির্জিতা ধীর কণ্ঠে বলল, ধন্যবাদ, আমি হেঁটে চলে যাব। নির্জিতা হাঁটা শুরু করে দিল। স্পর্শ দৌড়ে গিয়ে বা হাত চেপে ধরে বলল, হেঁটে যেতে গিয়েই তো এই হাতটা ভেঙেছ, চলো এখন, হালকা ধমকে সুরে বলল। বলে নির্জিতার হাত ধরে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। তারপর গাড়ি ঘুরিয়ে একটা খোলামেলা পাহাড়ের কিনারাতে এসে থামল। পুরো ব্যাপারটাতে নির্জিতা চুপ। স্পর্শ এবার নির্জিতার দিকে ঘুরে বসে বলল, লুক নির্জিতা, আই এম সরি, সেদিন এতটা রিয়েক্ট করা উচিত হয়নি। নির্জিতা মাথা নিচু করে বলে, ইটস ওকে স্যার। স্পর্শ বলল, দেখো, তোমার বয়স কম, তাই ভালো লাগা আর ভালোবাসার মধ্যে তফাৎটা বুঝতে পারছো না, তবে বুঝবে যখন বড় হবে। এই বয়সের একটা ভুল তোমাকে সারা জীবন ভোগাতে পারে। নির্জিতা এবার স্পর্শের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিল। স্পর্শ আলতো হাতে নির্জিতার চোখের পানি মুছে বলল, বাট ইউ ক্যান বি ফ্রেন্ড। নির্জিতা দুরন্ত কণ্ঠে বলল, রিয়েলি? স্পর্শ হালকা হেসে বলল, তবে চলো, ফ্রেন্ড হওয়া উপলক্ষে আজ ট্রিট দিই তোমায়। কি খাবে বলো? নির্জিতা উৎসাহিত কণ্ঠে বলে, আইসক্রিম। স্পর্শ বলল, এই ঠান্ডাতে আইসক্রিম খাবে? নির্জিতা বলল, স্পর্শ বলল, ওকে, লেটস গো। স্পর্শ আর নির্জিতা আইসক্রিম পার্লারের ভেতরে চলে গেল। নির্জিতা আইসক্রিম খাচ্ছে আর নানা কথার ছলে হেসে উঠছে। স্পর্শ নিজেও। তবে আজ স্পর্শ নির্জিতার হাসিতে মুগ্ধ। কিছুক্ষণ ঘোরাফেরা শেষে স্পর্শ নির্জিতাকে বাড়িতে নামিয়ে দিয়ে বলল, ওকে, টেক কেয়ার। নির্জিতা বলল, ওকে স্যার। স্পর্শ গাড়ি ঘুরিয়ে যেতেই নির্জিতা হালকা হেসে বলে, আপনাকে ভালোবাসাটা আমার আবেগ নয়, আমি আপনাকে ভালোবাসি, আর এবার এই কথাটা আপনি আমায় বলবেন। বলে ভেতরে চলে যায় হালকা আওয়াজে গান গাইতে গাইতে। দিন যাচ্ছে, স্পর্শ আর নির্জিতার এখন বেশ ভালোই বন্ধুত্ব, তবে স্পর্শের মাঝে হালকা কিছু পরিবর্তন লক্ষণীয়। স্পর্শের আজকাল প্রায়শই নির্জিতার কথা মনে হয়। তার শুধুই মনে হয় নির্জিতা শুধু তার সাথেই কথা বলবে। স্পর্শ নিজের কাজে এখন নিজেই অবাক হয়, কারণ বিগত 1 সপ্তাহ ধরে সে রাত 2:30, 3টায় নির্জিতাকে ফোন করে শুধু নির্জিতার কণ্ঠ শোনার জন্য। আজকাল এমন হুটহাট ইচ্ছা প্রায় হয় স্পর্শের। রাত 3:13। স্পর্শ স্কাউসে বসে আছে, একটা সিগারেট ধরিয়ে নিয়ে টানছে আর বারবার নির্জিতার নম্বর ডায়াল করছে। নির্জিতা হয়তো ঘুমিয়ে গিয়েছে, কিন্তু তবুও তার একবার নির্জিতার আওয়াজ শুনতেই হবে, তা না হলে সে যেন শান্তি পাচ্ছে না। অবশেষে স্পর্শের অপেক্ষার অবসান ঘটিয়ে নির্জিতা 37তম কলটা রিসিভ করলো। ঘুমো ঘুমো কণ্ঠে বলল, হ্যালো। স্পর্শ যেন মনে একটা আলাদা শান্তি অনুভব করলো। তারপর বলল, সরি, ঘুমটা ভেঙে দিলাম।
নির্জিতা বলল, ইটস ওকে। কোনো দরকার ছিল? স্পর্শ বলল, হুম। কাল বিকালে লেকের পাড়ে দেখা করতে পারবে? নির্জিতা বলল, কেন? স্পর্শ বলল, বললাম তো দরকার আছে। নির্জিতা বলছে, ওকে, চলে আসবো। স্পর্শ বলল, ওকে, ঘুমাও। স্পর্শ ফোন কেটে আরও একটা সিগারেট ধরিয়ে বলল, কাল তোমাকে বলতেই হবে নির্জিতা। তোমার হয়তো আবেগ ছিল, বাট আমারটা কোনো ছেলে মানুষই আবেগ নয়। আমি তোমার প্রেমে পড়েছি নির্জিতা, গভীর প্রেম। রাত কাটে। পরদিন বিকালে নির্জিতা যথাসময়ে লেকের পাড়ে পৌঁছে গেল। স্পর্শ এখনও আসেনি। পাক্কা 18 মিনিট পর স্পর্শ এলো। শার্ট এলোপাতাড়ি ইন করা আর হাফ খোলা, চুল এলোমেলো। নির্জিতা দেখে বলল, এই কি অবস্থা আপনার? স্পর্শ বলল, সে পরে দেখবি, চলো আগে। নির্জিতা বলল, কোথায়? স্পর্শ উত্তর না দিয়ে হাত ধরে লেকের ধারে ছোট্ট একটা বাঁশ বাঁধানো বাড়িতে নিয়ে গেল। নিদ্রিতা তো অবাক হয়ে দেখছে বাড়িটা। পুরো লাল সাদা বেলুন দিয়ে সাজানো, মাঝখানে একটা টেবিলও পাতানো, টেবিলে সম্ভবত কিছু রাখা। নিদ্রিতা ঘুরে ঘুরে ঘরটা দেখছে। এরই মাঝে স্পর্শ নিদ্রিতার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। নিদ্রিতার বাঁ হাত আলতো করে নিজের হাতের মাঝে নিল। নিদ্রিতা একটু চমকে তাকালো। স্পর্শ বলল, জানি না কখন কিভাবে আমার মনে তোমার নামের অনুভূতির প্রকাশ পেয়েছে, তবে যে অনুভূতি প্রকাশ পেয়েছে তা বড় তীব্র। আমি তোমার গভীরতম প্রেমে পড়েছি প্রেয়সী। তোমাকে ছাড়া কোনো কিছু কল্পনাতে আনতে পারছি না। শূন্য বুকটা আজ শুধু তোমাকে চায়। উইল ইউ বি মাইন? নিদ্রিতা পুরো নীরব। স্পর্শ এখনও নিদ্রিতার হাত ধরে ওভাবেই বসে আছে। নিদ্রিতা একটু হাতটা টেনে সরিয়ে নিয়ে বলল, আমার তো আবার অল্প বয়স, আবেগ বেশি, তাই। নিদ্রিতাকে আর বলতে না দিয়ে স্পর্শ উঠে দাঁড়িয়ে নিদ্রিতার হাত আবারও ধরে বলল, সরি নিদু, প্লিজ মাফ করো আমায়। আমি বিগত কয়েকদিনে তোমার অনুভূতিগুলো অনুভব করেছি, সব কিছুর জন্য সরি। নিদ্রিতা এবার কোনো কিছু না বলে স্পর্শকে জড়িয়ে ধরল। স্পর্শও আলতো হাতে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরা অবস্থাতেই নিদ্রিতা বলল, আমায় বলতে তো দেন, আমিও আপনাকে ভালোবাসি খুব, আবেগ নয় এটা। স্পর্শ এবার একটু শক্ত করে নিদ্রিতাকে জড়িয়ে ধরল। নিদ্রিতা বলল, ধন্যবাদ। স্পর্শ বলল, কেন? নিদ্রিতা বলল, নিজের কাছে চ্যালেঞ্জ করেছিলাম আপনার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনব। স্পর্শ হালকা হেসে নিদ্রিতাকে একটু সামনে দাঁড় করিয়ে বলল, হ্যাপি? নিদ্রিতা বলল, হুম। স্পর্শ বলল, ওকে, চলো কেক কাটবো। নিদ্রিতা বলল, কেক কেন? স্পর্শ বলল, আজ আমার জন্মদিন নিদু। নিদ্রিতা হালকা মিষ্টি হাসি দিয়ে বলল, হ্যাপি বার্থডে। স্পর্শ বলল, থ্যাঙ্কস। কেক কাটা শেষে একে অপরকে খাইয়ে দিল। তারপর নিদ্রিতা হালকা ঠোঁট ফুলিয়ে বলল, আপনি আমায় আগে কেন বলেনি আজ আপনার জন্মদিন? আমি কোনো গিফট দিতে পারলাম না ধুর। স্পর্শ নিদ্রিতাকে একটু কাছে টেনে বলল, তুমিই আমার গিফট, আর কিছু চাই না। তাও তাহলে এক কাজ করো, আমায় কয়েকটা চুমো দাও, বেস্ট গিফট হবে আমার। নিদ্রিতা চোখ বড় বড় করে ফেলল, মনে মনে বলল, এই ছিল তো চরম লেভেলের ফাজিল। ভাবনার মাঝে স্পর্শ আর একটু জোরে ধরে বলল, কই দাও। নিদ্রিতা লজ্জা পেয়ে মাথা নামিয়ে নিয়ে বলল, আমি পারবো না। গিফট দিতে চাইলে এখন দিবা না? ধুর, আপনি কিন্তু আমায় লজ্জা দিচ্ছেন। স্পর্শে হেসে বলল, তাই? রাত 1:56। বাইরে সোডিয়ামের হলুদ আলোটা কুয়াশার জন্য ঝাপসা হয়ে আছে। বৃষ্টি যেন আজ রাতের আধারের সাথে এক খেলা নেমেছে। থেকে থেকে ঝুম বৃষ্টি হচ্ছে, সাথে মেঘমামা গর্জন করে তার অস্তিত্ব জানান দিচ্ছে। পাহাড় ঘেরা রাস্তাঘাট ভিজে একাকার। অতিরিক্ত ঠান্ডা আর ঘন বর্ষণের কারণে রাস্তায় কোনো প্রাণীর চিহ্ন নেই। বেলকনির দরজা হালকা চাপানো থাকতে ঠান্ডা বাতাস হু হু করে ঢুকছে নিদ্রিতার ঘরে। নিদ্রিতা কানে ফোন নিয়ে নিজেকে কম্বল দিয়ে আরও একটু ভালো করে জড়িয়ে নিল। নিদ্রিতা বলল, আপনি মোটেই অত সেজেগুজে কলেজে যাবেন না। সেজেগুজে কখন গেলাম? আমি তো নর্মালি যাই। মোটেই না, সব মেয়েরা একেবারে চোখ দিয়ে গিলে খায়। আপনি ক্লাস করিয়ে যেতেই যা তা বলতে শুরু করে। স্পর্শ এবার শব্দ করে হেসে দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যেমন বলবে তেমন করেই যাব। কাল তো ছুটি, আপনার প্ল্যান কি কাল? কোনো প্ল্যান নেই, তুমি কাছে থাকলে দু একটা প্ল্যান করতাম। নেত্রিতা দুষ্টুমি কণ্ঠে বলে, তাই বুঝি? জি ম্যাডাম। ঘুমাবেন না আপনি? ইচ্ছে করছে না আজ ঘুমোতে। তোমার ঘুম পাচ্ছে? না, কাল তো ছুটি, সারাদিন ঘুমাবো। আচ্ছা, আপনি কখনো বৃষ্টিবিলাস করেছেন? না। দার্জিলিংয়ের যে ঠান্ডা জানেন, আমার খুব ইচ্ছে একদিন লাল শাড়ি পরে হাতে লাল কৃষ্ণচূড়া নিয়ে রাতে প্রিয় মানুষের সাথে বৃষ্টি বিলাস করব। পূরণ করা হবে, স্পর্শ বলল।
নিদ্রিতা হেসে বলে, আচ্ছা, এবার আপনার কোনো ইচ্ছার কথা বলুন। সেই তখন থেকে আমিই বলে যাচ্ছি, আমার ইচ্ছেগুলো সব তোমাকে ঘিরে। তোমার কোলে মাথা রেখে চন্দ্রবিলাস কবে করব, এখন তারই অপেক্ষা মাত্র। নিদ্রিতা বলল, আপনার ইচ্ছেও পূরণ করা হবে মাস্টারমশাই। স্পর্শ এবার জোরে হেসে দেয়। নিদ্রিতাও হাসল। আজ প্রায় 15 দিন চলছে তাদের এই লুকায়িত প্রেম। প্রায় মাঝরাত অবধি দুজনের ফোন আলাপ। সোমবার সকালে নিদ্রিতা দ্রুত রেডি হয়ে বের হচ্ছে। টেবিলে খেতে বসে বার কয়েক তার বাবাকে গুড মর্নিং বললেও তেমন উত্তর পায়নি। তাই নিদ্রিতা বাবার কাঁধে হাত রেখে বাবাকে জড়িয়ে ধরে বলল, ও বাপি, তুমি কি রেগে আছো আমার ওপর? নয়ন বলল, না রে মা, একটু টেনশনে ছিলাম তাই। নিদ্রিতা বলল, কেন বাপি, কোনো সমস্যা হয়েছে? নয়ন একটু হালকা হেসে বলল, না রে মা, ওই অফিসে কাজের চাপ তো তাই। নিদ্রিতা বলল, অত টেনশন নিও না তো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুই দ্রুত খেয়ে কলেজে যা, নয়তো ক্লাস মিস হবে। নিদ্রিতার বাবার কথা শুনে দ্রুত খেয়ে কলেজে চলে গেল। কলেজে ঢুকে নিদ্রিতার মেজাজ খারাপ হয়ে গেল। স্পর্শ বীণা ম্যামকে কিছু বোঝাচ্ছে, আর বীণা কেমন করে যেন স্পর্শের দিকে তাকিয়ে আছে। নিদ্রিতা খানিক ভ্রুকুচকে দেখে নিল, তারপর জোর পায়ে হেঁটে ক্লাসে চলে গেল। বীণাকে রেজিস্টারের খাতা বুঝিয়ে দিয়ে স্পর্শ হাত ঘড়িতে সময় দেখে নিল। তার মতে এতক্ষণে নিদ্রিতার চলে আসার কথা। নিদ্রিতাকে বলেছিল এসে ফোন দিতে, কিন্তু না, ফোন তো আসেনি। স্পর্শ নিজেই ফোন বের করে কল দিল, কিন্তু নিদ্রিতা বারবার কল কেটে দিচ্ছে। স্পর্শ ভ্রুকুচকে ফোনের দিকে তাকিয়ে বলল, আজব তো, ফোন রিসিভ করছে না কেন? তারপর মেসেজ দিল। নিদ্রিতা মেসেজ সিন করেও কোনো উত্তর দিল না। স্পর্শ তো অবাক, আচমকা হলো কি নিদ্রিতার? ক্লাসের সময় হয়ে আসায় স্পর্শ দ্রুত ক্লাসে চলে গেল। ক্লাসে ঢুকে দেখলো নিদ্রিতা বসে আছে। স্পর্শ ক্লাসে এসে ক্লাসের ফাঁকে বেশ কয়েকবার তাকিয়েছে নিদ্রিতার দিকে, তবে নিদ্রিতা একবারও তাকাচ্ছে না। শেষ 10 মিনিটে স্পর্শ মেসেজ দিল ক্লাস শেষে তার সাথে দেখা করার জন্য। ক্লাস শেষ করে স্পর্শ নিজের কেবিনে নিদ্রিতার অপেক্ষা করছে, কিন্তু না, নিদ্রিতা আসছে না। স্পর্শ বেরিয়ে যাবে ঠিক তখনই স্পর্শ ফোনে কল এলো। স্পর্শ রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম বাবা। স্পর্শের বাবা বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? স্পর্শ বলছে, আলহামদুলিল্লাহ ভালো বাবা, তুমি? স্পর্শের বাবা বলল, এই তো আছি। আকাশ চৌধুরীকে পেলে? স্পর্শ বলল, না বাবা, এখানকার সমস্ত আপডেট চেক করেছি, বাট আকাশ চৌধুরী নামের কোনো রেকর্ড নেই। স্পর্শের বাবা বলল, বাট এটা শিওর ও দার্জিলিংয়ে আছে, ওর লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না, ওর সাথে আমার কথা হয়েছে। স্পর্শ বলল, জি বাবা, চিন্তা করো না, পেয়ে যাব। পালিয়ে কতদিন আর বাঁচবে? স্পর্শ বাবা বলল, মনে রেখো, মালদার জমিটা আমাদের চাই। স্পর্শ বলল, বাবা, অন্যায়ভাবে ওই জমি কাউকে দখলে রাখতে দিব না। স্পর্শের বাবা বলল, সাবধানে থেকো। স্পর্শ বলছে, বাবা, একটা কথা ছিল। স্পর্শের বাবা বলল, হ্যাঁ বাবা বলো। স্পর্শ বলল, অ্যাকচুয়ালি বাবা, আমি একটা মেয়েকে ভালোবাসি। স্পর্শের বাবা বলল, ওয়াও, ইয়াং ম্যান, গ্রেট নিউজ, আমার বৌমার ছবি পাঠিও। তুমি যখন চয়েস করেছো তখন তো বেস্টই হবে, আই নো। স্পর্শ হালকা হেসে বলল, জি বাবা। স্পর্শের বাবা বলল, দ্রুত ঝামেলা শেষ করেই আমার বৌমাকে বাড়িতে নিয়ে আসবো। স্পর্শ বলল, আচ্ছা বাবা, রাখছি। স্পর্শ ফোন রেখে নিদ্রিতাকে খুঁজতে লাগলো। দেখলো নিদ্রিতা এখনও ক্লাসে আছে, তাই নিদ্রিতার ক্লাস শেষ হওয়ার অপেক্ষা করতে লাগলো। নিদ্রিতা ক্লাস শেষ করে লাইব্রেরিতে একটা বই রাখতে গিয়েছে। তখনই বুক সেলফের পেছনে কেউ তার হাত ধরে টেনে নিল। নিদ্রিতা চিৎকার দিতে যাবে, তখনই কেউ তার মুখ চেপে ধরল। নিদ্রিতা এবার ভয়ে ভয়ে চোখ খুলে দেখে সামনে স্পর্শ দাঁড়িয়ে আছে। স্পর্শ এবার নিদ্রিতার মুখ ছেড়ে কোমর জড়িয়ে ধরে বলল, সমস্যা কি? নিদ্রিতা মুখ ভেঙচি দিয়ে বলল, ছাড়ুন আমায়, কথা নেই আপনার সাথে। স্পর্শ প্রকুচকে বললে, কেন, কি করেছি আমি? নিদ্রিতা বলল, কি করেছেন মানে? সকালে বীণা ম্যাম কেমন করে তাকিয়েছিল, তাও আপনি তার সাথে কথা বলেই যাচ্ছিলেন। স্পর্শ বলল, এটা কোনো কারণ হলো রাগ করার? তুমি তো এমন করে বলছো যেন আমি ওনার দিকে তাকিয়েছি। নিদ্রিতা বলল, কথা বলবেন কেন ওনার সাথে? মুখ ফুলিয়ে বলল। স্পর্শ বলল, কাজ করতে গেলে টুকটাক বলতে হয় যান, তাও আমি ওনাকে যথাসম্ভব এড়িয়ে চলি। নিদ্রিতা বলল, আর একদম কথা বলবেন না ওনার সাথে, বাজে মহিলা, অন্যের মানুষের দিকে কেমনে কেমনে তাকায়। স্পর্শ নিদ্রিতা 2 গালে চুমু দিয়ে বলল, আচ্ছা বলবো না। নিদ্রিতা এবার হেসে দিয়ে বলল, ঠিক আছে। এবার স্পর্শ আর একটু গভীর করে নিদ্রিতাকে জড়িয়ে ধরে বলল, এবার আমাকে কিছু দাও। বিনা কারণে সকাল থেকে শাস্তি দিলে,
নিদ্রিতা বলল, লেট মি থিঙ্ক, কী দেওয়া যায় আপনাকে? স্পর্শ বলল, ভাবো, আমি অপেক্ষা করছি। নিদ্রিতা কিছুক্ষণ ভেবে হুট করে স্পর্শের ঠোঁটে চুমু দিয়ে চট জলদি সরে গেল। স্পর্শ তো অবাক হয়ে নিদ্রিতার দিকে তাকিয়ে আছে, আর নিদ্রিতা লজ্জাতে লাল হয়ে নিচের দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসছে। তারপর নিদ্রিতাকে আরও একটু কাছে টেনে বলল, তুমি তো আমাকে এক ধাপ এগোনোর পারমিশন দিয়ে দিলে। নিদ্রিতা এখনও নিচে তাকিয়ে আছে। স্পর্শ এবার নিদ্রিতার মুখটা হাত দিয়ে তুলে নিদ্রিতার কপালে চুমু দিল, তারপর ঠোঁটে। নিদ্রিতার চোখ বন্ধ করে আছে। আচমকা ফোন বেজে ওঠায় তারা দুজনে ছিটকে সরে যায়। নিদ্রিতা তড়িঘড়ি করে কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করে বলল, মা, কি হয়েছে? কাঁদছো কেন? উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল। স্পর্শ ভ্রুকুচকে তাকিয়ে আছে। নিদ্রিতা ফোন কেটে বলল, আমাকে যেতে হবে, আমার বাবা অসুস্থ। তারপর স্পর্শকে কিছু বলতে না দিয়েই নিদ্রিতা দৌড় দিল। স্পর্শ খানিকটা পিছু গিয়ে থেমে গেল, কারণ কলেজের মধ্যে একজন টিচারের এমনি দৌড়াদৌড়ি মানায় না।